সন্দেশখালী কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পত্তি? আমি খারাপ ভাষা বলছি না, কিন্তু আমি ভালোভাবে দেশের আইন সংবিধান মেনে জিজ্ঞাসা করছি, সন্দেশখালী কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পত্তি? পৈতৃক সূত্রে আমাদের দেশে সম্পত্তি পাওয়া যায় এবং এটা একটা বৈধ নাগরিক অধিকার, গণতন্ত্রের অন্যতম অধিকার, সম্পত্তি রক্ষা করবার অধিকার। এবং আমরা জানি, আমরা পৈতৃক সূত্রে, অর্থাৎ আমার ঠাকুরদার সম্পত্তি আমার বাবা পেয়েছেন, বাবার সম্পত্তি আমি পেয়েছি, আমার সম্পত্তি আমার ছেলে বা মেয়ে পাবে, এটা অধিকার, গণতান্ত্রিক অধিকার। একটি গণতান্ত্রিক দেশে ব্যক্তি মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকার, কিন্তু ওইখানেই কথাটা গিয়ে আটকে যাচ্ছে, ব্যক্তিগত সম্পত্তির অধিকার। সন্দেশখালীতে এত বিরাট একটা জায়গা, এখানকার মানুষের নিজের আলাদা আলাদা ব্যক্তিগত সম্পত্তিও আছে, কারোর জমি, কারোর বাড়ি, কারোর চাষের জমি, কারোর ছোট্ট ভেড়ি, সব আছে। তো এই সব ব্যক্তিগত সম্পত্তিগুলোর ব্যক্তিগত অধিকার কি তৃণমূল কংগ্রেস পৈতৃক সূত্রে কারো কাছ থেকে পেয়েছে? কিন্তু তৃণমূল কংগ্রেসের পিতাকে, রাজনৈতিক পিতা তো অবশ্যই ভারতের জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তি নয়, একটি দল। দলের ব্যক্তিগত সম্পত্তি থাকবে কি করে? দলের কিছু দলীয় সম্পত্তি অবশ্যই থাকে, পার্টি অফিস, যেমন যে পার্টি অফিসে ওই রাত বিরেতে পিঠে বানাতে দেখে নিয়ে যাওয়া হতো সন্দেশখালীর মা বোনেদের। সন্দেশখালীর গোটা জমিটাই কি এরকম তৃণমূল কংগ্রেসের দলীয় সম্পত্তি? দলীয় সম্পত্তি তো পৈতৃক সূত্রে পাওয়া যায়। আপনারা বারবার ভাবছেন আমি পৈতৃক সূত্র, সম্পত্তি, দলীয়, ব্যক্তিগত, এর মধ্যে কেন ঘোরাঘুরি করছি? শুধু সন্দেশখালীর মানুষ নিজেদের সর্বস্ব, জমিজমা পর্যন্ত জমি হাঙর, তৃণমূলের পোষা জমি হাঙররা শাহজাহান এবং তার দলবল কেড়ে নিয়েছে বলে বলছি না, তার জন্য বলছি না, শুধু তার জন্য বলছি না। মা বোনেদের ইজ্জত গেছে এবং সেই লড়াইটাকে তৃণমূল কংগ্রেস স্বীকার পর্যন্ত করে না, অত্যন্ত কদর্য ভাষায় তাদের মুখপাত্র আর নেতা মন্ত্রীরা সেটাকেই সন্দেহ করেন। এর জন্যও বলছি না, বলছি একটা সোজা সাপটা কারণে। সন্দেশখালীতে কাদের যাওয়ার মানা বলা ভুল হলো, বরঞ্চ জিজ্ঞাসা করা ভালো যে সন্দেশখালীতে কার যাওয়াতে একমাত্র অনুমতি আছে? একমাত্র তৃণমূল কংগ্রেস। বলে না চোখের পর্দা, চামড়া, এই কোনো কিছু থাকলে একটা রাজ্যের পুলিশ প্রশাসন একই দিনে সন্দেশখালীতে বামেদের আটকানো, ঠিক আগের দিন বিজেপিকে আটকানো, কয়েকদিন আগে কংগ্রেসকে আটকানো, প্রায় প্রতিদিন বিজেপির কোনো না কোনো দলকে, এমনকি জাতীয় মানবাধিকার কমিশন এলে বা মহিলা কমিশন এলে, তপশিলি জাতি উপজাতি কমিশন এলে পর্যন্ত তাদেরকে যত রকমভাবে অসহযোগিতা করা যায়, সরাসরি আটকালে মুশকিল আছে, সে সব কিছু করার পর আজ একই সঙ্গে আমরা দেখলাম একটা অসাধারণ দৃশ্য। সন্দেশখালীতে কার্যত উর্দিপুরে ওভাবে দেওয়া যায় না, কিন্তু এ রাজ্যের পুলিশের উর্দির প্রতি মর্যাদাবোধ নিয়ে ঘোরতর সন্দেহ আছে, প্রশ্ন আছে। কার্যত তৃণমূলের নেতা মন্ত্রীদের রাস্তার পাশে একদিকে দাঁড়িয়ে গার্ড অফ অনার দিয়ে পুলিশ সন্দেশখালীতে ঢোকালো, আর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বামেদের প্রতিনিধি দলকে সন্দেশখালীতে যত রকমভাবে পারা যায় বাধা দেওয়ার চেষ্টা করলো। এডিজিকে মীনাক্ষী মুখার্জি কার্যত আজকে সংবিধান, আইন শৃঙ্খলা, আইন কানুন ইত্যাদির পাঠ পড়িয়ে এসছে। সমস্যা অন্য জায়গায়। মীনাক্ষী মুখার্জি তখন কি করতেন আমি জানি না, কিন্তু মীনাক্ষী মুখার্জির দলে যারা তার আগের মানে পূর্বসূরি যারা, তারা ঠিক নন্দীগ্রাম বা সিঙ্গুরে এই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করত। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাওয়ার 30 কিলোমিটার আগে প্রত্যেক দিন আটকে যেত, পালা করে নিয়ম করে চলতো অশ্রাব্য গালিগালাজ। মীনাক্ষী মুখার্জির পূর্বসূরিরা, সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব এর থেকে শিখেছেন, এটা আমার মনে হয়েছিল এবং ভুল মনে হয়েছিল। আমি এই কারণে রামকৃষ্ণদেবের ভক্ত, যাবৎ বাঁচি তাবৎ শিখি। এভাবেই শিখতে শিখতে দেখলাম একসময় গণতান্ত্রিক আন্দোলনের সব থেকে বড় মুখ, পুলিশি অত্যাচারের সব থেকে বড় নিশানা, আজ পুলিশি অত্যাচারের সব থেকে বড় প্রতীক, আর কার্যত সন্দেশখালীকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজনৈতিক জমিদারি। আসবো তো সেই কথা, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
বিরোধী হলেই বাধা, সে 144 থাক বা না থাক। কেন বাধা মেলে না তার উত্তরও। এই যেমন আজ বাম প্রতিনিধি দলকে আটকানো হলো পুকুর পার পেরিয়ে মাঝের পাড়ার পথে। বারবার প্রশ্ন করলেন মীনাক্ষী মুখার্জি, কেন আটকাচ্ছেন, কারণটা তো বলুন। মুখে কুলুপ পুলিশের। একজন দেখতে পারে তো ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনি সামনে থেকে প্লিজ সরে যান। আপনি দায়িত্ব নিচ্ছেন তো এই পুরো ঘটনাটার? আমি বলছি আছে 144 আপনি কি বলতে চাইছেন? তাহলে আমাকে একটা কাগজ দেখিয়ে দিন। আর দ্বিতীয় কথা হলো 144 যেভাবে যাওয়া যায় আমরা সেইভাবেই আপনাকে সহযোগিতা করে যাব। বলুন, আপনি বলে দিন কিভাবে যাব। বলুন ম্যাডাম অ্যালাউড নেই। কি উনি বলুক, কিভাবে যাব বলেন? ম্যাডাম আপনি এখান দিয়ে যেতে পারবেন না, আপনি সন্দেশখালীর মধ্যে ঘুরতে পারবেন না। মানুষ জমি ফেরত চায়, মানুষ শাহজাহান, শিবু, উত্তম এবং এই পুলিশের শাস্তি চায়। মানুষ এখানকার পুলিশের কাছে যায়, পুলিশ শাহজাহান, শিবু, উত্তমদের কাছে পাঠিয়ে দেয়। অথচ দেখুন কেমন দিব্যি ঘুরে বেড়ান রাজ্যের দুই মন্ত্রী। পথের পাশে সার বেঁধে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্তারা। তারা কিন্তু প্রশাসনের অংশ হিসেবে যাননি, গেছেন দলীয় প্রতিনিধি হিসেবেই। না আমরা বলছি না, বলছেন সেচ মন্ত্রী নিজেই। শেখ শাহজাহান কি গ্রেফতার হবে বার্তাটা কি বলবেন? বাবা এটা প্রশাসনকে জিজ্ঞেস করুন। ঠিক আছে। শেখ শাহজাহান কি গ্রেফতার হবে বার্তাটা কি বলবেন? বাবা এটা প্রশাসনকে জিজ্ঞেস করুন। মন্ত্রী নাকি প্রশাসনের অংশ না, তাহলে তো দলের ক্যাডারই হলেন নাকি? তিনি কিন্তু দিব্য ঘুরছেন, অথচ অন্য কোনো দল গেলেই বাধা। পার্থভৌমিকের দলের ক্যাডাররাও সন্দেশকারী ঢুকেছেন, একেবারে পতাকা নিয়ে নদী পেরিয়ে। কেউ এলাকার লোক নন, হ্যাঁ ওই 144-এর এলাকাতেই ঢুকছেন, কিন্তু বাধা দেবার কোনো নামগন্ধও নেই। ভাই তোমরা কোথায় যাচ্ছ? ভাই কোনো সভা আছে? ভাই ভাই তোমাদের কোনো সভা আছে? কোনো সভা আছে? সন্দেশখালী ওপরে মিটিং আছে। যে হঠাৎ করে তৃণমূলের ঝান্ডা নিয়ে একই সঙ্গে তারা যে যাওয়ার চেষ্টা করছেন, পরবর্তী ক্ষেত্রে নতুন করে আবার কোনো অশান্তি দানা বাঁধে কিনা সন্দেশখালীতে। তৃণমূলের পতাকা হাতে এই লোকগুলো কারা? পুলিশ পাহারা দিয়ে যাদের নিয়ে যাচ্ছে, এদেরকে কেন ঢুকানো হচ্ছে? গ্রামবাসীদের শাসন করতে, নাকি এরাই হবে দুই মন্ত্রীর ঢাল, যাদের দেখিয়ে মন্ত্রীরা বলবেন, দলের বিধায়ক বলবেন, কই শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ নেই তো? এভাবেই বিরোধীদের মানুষের কথা শুনতে না দিয়ে বহিরাগত ঢুকিয়ে নিজেদের মৌরসী পাট্টা জোরদার করার চেষ্টা চলছে কি? সন্দেশখালীর মাটি কি তৃণমূলের কেনা? রিপাবলিক বাংলা। আমার আজকের প্রথম প্রশ্ন, বলতে পারেন একমাত্র প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ। সন্দেশখালীর মাটি কি তৃণমূলের কেনা? ঠিক যা শুনছিলেন এই কথাটি নিয়েই আমি আমার আজকের বিতর্ক শুরু করতে চাই। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে আমার একেবারে বাঁদিক থেকে রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁদিকে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। আমার ঠিক ডান দিকে রয়েছেন শতরূপা বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন সুমন্ত মাইতি, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করি অনির্বাণবাবু আপনার কাছে। আমার আচার আচরণে কি মনে হয়েছে আমি ইতিমধ্যে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। কেন ব্যক্তিগত সম্পত্তির প্রতি অধিকার বোধ মনে হচ্ছে সেটাও বলেছি। আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করেছি, সন্দেশখালীর মাটি কি তৃণমূলের কেনা? আমার স্পষ্ট উত্তর, সন্দেশখালী তথা গোটা বাংলার প্রত্যেকটি ইঞ্চি, মাটির প্রত্যেকটি ইঞ্চি আরএসএস বিজেপির মতো বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী দল ও তাদের সহযোগী বাদ দিয়ে সবার, সেটা কেনা না লিজে পাওয়া না উত্তরাধিকার সূত্রে পাওয়া সেটা অন্য বিষয়, কিন্তু বাংলা বিদ্বেষী যে কোনো দল ও তাদের সহযোগী বাদ দিয়ে সবার, এটা এক কথার সবার সবার। তাহলে অ্যাটলিস্ট মীনাক্ষী মুখার্জিকে তো ঢুকতে দিতে পারতেন, বেশ, বা ধীরঞ্জন চৌধুরীকে। এখানেই আমি আসছি, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে সন্দেশখালী যখন বলছেন,
গোটা সন্দেশখালী জুড়ে প্রশাসন 144 ধারা জারি করেছিল, হাইকোর্ট তা বাতিল করে দেয়, এটা ঘটনা। এবং তারপরে নির্দিষ্ট কিছু জোন, যেটাকে অনেকে কন্টেনমেন্ট জোনের সঙ্গে তুলনা করছিলেন, কিছু কিছু এরিয়া স্পেসিফিক ধরে 144 ধারা তারপরে জারি করা হয়। এবার এইখানে আপনারা যেটা দেখাচ্ছেন, আমি নির্দিষ্টভাবে সন্দেশখালীর প্রত্যেকটা এরিয়া তো চিনি না, মীনাক্ষী দেবী হন বা অধীরবাবু হন বা অন্য কেউ হন, তারা যদি ওই স্পেসিফিক এরিয়াগুলোতে ঢুকতে গিয়ে বাধা পেয়ে থাকেন তাতে খুব অন্যায় কিছু নেই। আর তার বাইরে কোথাও যদি তারা গিয়ে থাকেন বা তৃণমূলেরও কেউ গিয়ে থাকেন তাতেও অন্যায় কিছু নেই। এবার স্পেসিফিকভাবে ঠিক যেইখানে 144 রয়েছে সেই ডিমার্কেটেড এরিয়াতেই মীনাক্ষী দেবী ঢুকতে পারেননি, অথচ পার্থবাবু বা সুজিতবাবু বা অন্য তৃণমূলের কেউ ঢুকতে পেরেছেন, এরকম কোনো স্পেসিফিক প্রমাণ দেখাতে পারলে আমি আপনার আর্গুমেন্ট মেনে নেবো, নাহলে মানতে পারছি না। গোটা বেরমুজুরের দুটো গ্রাম পঞ্চায়েতে 144 স্যার, আমি একটা উদাহরণ দিচ্ছি, গোটা লিস্ট আমার কাছে আছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, শুধুমাত্র পার্থবাবুরা ঘুরে বেরিয়েছেন, সুজিত বসুরা ঘুরে বেরিয়েছেন। সুজিতবাবুর অন্তরের কষ্ট ভয়ঙ্কর, যে শাহজাহান ওনাকে রিগিং করে হারিয়েছে এক সময়, এখন সে শাহজাহানের হয়ে ব্যাট ধরতে গেছেন, সেটা অন্য কথা, উনি আর ওনার নেত্রী বুঝে নেবেন। কিন্তু আমার প্রশ্ন বেরমুজুরটা তাহলে কি শুধুমাত্র ধরে নেবো ওই দুটো গ্রাম পঞ্চায়েত তৃণমূলের কেন? আমি আপাতত এই দুটো দিয়ে এগোচ্ছি। সুমন রায়চৌধুরী কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি আসবো সুমন বাবু আপনার কাছে। অনির্বাণ, আমি আবার আপনাকে বলছি, সেটা হচ্ছে নির্দিষ্ট গ্রামের কথা বলছেন, যদিও কন্টেনমেন্ট জোনের তালিকায় গোটা গ্রামটা আছে না নেই, আমি স্পেসিফিক গোটা গ্রামটা আছে, দুটো গ্রাম পঞ্চায়েত আছে কন্টেনমেন্ট জোনের তালিকায়, গোটা গ্রামটা আছে। আমি অনেকগুলো আছে, তার মধ্যে একটা যেমন ত্রিমোহিনী বাজার, ধামাকালী ঘাট, এইসব জায়গায় তৃণমূল কংগ্রেস পা রাখতে পারবে নির্বিবাদে। পুলিশ কার্যত গার্ড অফ অনার দেবে, দেওয়া যায় না উর্দি পড়ে, কিন্তু দিচ্ছে, প্রায় দিচ্ছে। বাকিরা পা রাখলে লাঠি, তরোয়াল, গ্যাস, গুলি যা পাওয়া যায়। গুলি না, সেরকম কিছু আগে হতো, এখন হয় না, হলে অনেকে খুশি হবেন, কিন্তু হয় না। এবার প্রশ্নটা হচ্ছে, এক্ষেত্রে মন্ত্রী পর্যায়ের যারা পদাধিকারী, তাদের জন্য কিছু সিকিউরিটির ব্যবস্থা বোধহয় থাকারই কথা। ঠিক যেমন বিরোধী দলনেতা তিনিও ক্যাবিনেট মন্ত্রীর একজন সমমর্যাদার, তার ক্ষেত্রেও পুলিশের ব্যবস্থা থাকে বলেই আমি জানি। এক্ষেত্রে কোথাও ছিল না, হাইকোর্টকে মনে করে দিতে হয়, ছত্রপাতাই না। আচ্ছা, ক্যাবিনেট, আপনি খুব ভালো কথা বলেন, ক্যাবিনেট পদমর্যাদা। শুভেন্দু অধিকারী 15 তারিখ যাওয়ার চেষ্টা করেছিলেন, পুলিশ সেদিনকে জানতো না, মানে সন্দেশখালীতে ডিজি এডিজি যারা ঘোরাঘুরি করছে, এটা তো আইপিএস, দেশের সংবিধানের উপর গোটা একটা পেপার পরীক্ষা দিয়ে তবে প্রিলিমের পরে সেটা হচ্ছে এরপরে 15 তারিখে হাইকোর্টকে মনে করে দিতে হলো। ঠিক, সেই আইপিএস দের মধ্যে যদি কেউ শিখ সম্প্রদায়ের হন, তাই সেদিন খালিস্তানি তো না, ঘোরাতে দেবো না, কেউ বলেনি যে কথা, বা বললেও দেখা যাচ্ছে না, যাকে আপনি আইপিএস এর কথা অনির্বাণ যাকে দেখা যাচ্ছে না, একটা দিন আগে কে কাকে খালিস্তানি বলেছে, কে বলেছে বলুন, আপনি বলুন, আপনি নাম বলুন না। আমি তো কাউকে দেখতে পাইনি, শিখ সম্প্রদায় যার বিরুদ্ধে নেমেছে, আমি কাউকে দেখতে পাইনি। গোটা শিখ সম্প্রদায় নিজেই দেখেন, দেখাতে হবে না, আমি দেখেছি তো, আমি দেখে খুঁজে পাইনি কে বললেন। আমার মনে হলো তৃণমূলের সাজানো কেউ পিছন থেকে বললেন, সন্দেশখালী থেকে নজর ঘোরানোর জন্য। না অনির্বাণ প্লিজ, আমি জানি আপনারা সম্প্রদায় গোটা শিখ সম্প্রদায় বিক্ষোভ দেখাচ্ছেও না। আরেকটা ভালো কথা সদরপেট, জাস্ট মনে করে দিই অনির্বাণকে, যেদিনকে নবান্নের সামনে দেশের সেনাবাহিনীকে সার্ভ করে আসা এক শিখ সম্প্রদায়ের মানুষকে মাথার পাগড়ি খুলে, আমি আর বাকিটা বললাম না কি করা হয়েছিল, সেদিনকে কিছু মনে পড়েনি, সেখানে তৃণমূলের কিছু মনে পড়েনি, সেখানে তৃণমূলের কিছু কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র ছিল না, একেবারেই নয়, একেবারেই ওটা আইনি আগ্নেয়াস্ত্র, ওটা আইনি না অনির্বাণ, আপনি এইমাত্র বেআইনি বলেছেন, বেআইনি ছিল না আইনি ছিল, সদরূপা। এনিওয়েজ খালিস্তানি বিতর্কে ঢুকবো না, ওটা আপনার এজেন্ডা অনির্বাণ, ওটা আপনার এজেন্ডা, আপনার এজেন্ডা। সন্দেশখালী মাঠে খালিস্তানিরা নেই, সন্দেশখালী মাটিতে খালিস্তানিরা নেই, প্লিজ। ওটা জ্ঞান না, ওটা জ্ঞান না সদরূপাতে, ওটা ঘাটার মাস্টার প্ল্যান, ওটা ঘাটার মাস্টার। সদরূপাতে প্লিজ, অনির্বাণ সদরূপাতির কাছে গেছি, সদরূপা প্লিজ। এখন হচ্ছে তুমি জিজ্ঞেস করছিলে, তোমার খুব স্ট্রেট প্রশ্ন ছিল যে এটা বাবার জমিদারি কিনা। না, বাবার কি কারণ, বাবার জমিদারি বলেন, বিশ্বাস করুন প্লিজ, আমার নামে মুখে কথা বসাবেন না। আমি ভারতের গণতন্ত্র সংবিধান অনুযায়ী জিজ্ঞেস করেছি, পৈতৃক সম্পত্তির অধিকার আমাদের এখানে অত্যন্ত পবিত্র একটি অধিকার, গণতন্ত্র। আমি বলে রাখছি, আমি আমার ভাষায় বলছি, ওরা তো জমিদারি একটা ভাব মনেই করছে, তো পৈতৃক সম্পত্তি, বাবার জমিদারি এক্সেট্রা, এটা খারাপ কথা বলে আমি মনে করি। আমি অন্তত, তুমি জানো অনির্বাণ, আমি খারাপ কথা মুখে আনি না। না, ডিজি এডিজি সব বসে আছে, ডিজি এডিজিদের তো তুমি বাবা জিজ্ঞেস করলে, তারা প্রচুর নাকি পড়াশোনা করেছে, এখন সে পড়াশোনা মাননের অনুপ্রেরণায় ভুলে গেছে, নয়তো এই জিনিস হয় না। আমি এক এক করে আসি।
আজকে পার্থবাবু ইরিগেশন মন্ত্রী এবং সুজিতবাবু ফায়ার মন্ত্রী। আমি বুঝলাম যে এতগুলো ওখানে আগুন ধরে গেছে, পোলট্রি ফার্ম অমুক তমুক, কালকেও বোধহয় কার একটা বাড়িতে আগুন ধরে দিয়েছে, সিরাজের বোধহয় কারোর একটা বাড়িতে আগুন, সে ফায়ার মিনিস্টার না হয় যেতে পারে, 144 হোক যাই হোক, কারোর কাঁধে হোক কোলে হোক যেতে পারে। কিন্তু ইরিগেশন মন্ত্রী এতদিন কি করছিল, যে ইরিগেশন ক্যানাল কেটে এনে নোনা জল ঢোকাচ্ছে জমির মধ্যে, তখন ইরিগেশন মন্ত্রী জানতো না। আমি তাকেও দোষ দিচ্ছি না, কারণ যার যে জায়গার এমপি টিকটক করে সে জানে না কি হচ্ছে। তোমাদের মাধ্যমে দেখলাম তিনি ইংলিশে ভয়েসমেল পাঠিয়েছে, এমএলএকে দুদিন আগে দেখা গেল, সে এসে বলছে যে আমি একটা খেলার মাঠ খুলে দিচ্ছি, এটা হোয়াইট ওয়াশ করে দিচ্ছি শাহজাহানের, সব ঠিক হয়ে গেছে, এবার তোমরা খেলতে পারো। এই হচ্ছে তৃণমূলের অ্যাটিটিউড। তো তাদেরই সত্যি সত্যি পৈতৃক সম্পত্তি বলে আমরা দেখছি। অন্তত মীনাক্ষী ছোট মেয়ে, সে গেছিল মিষ্টি মিষ্টি কথা বলে, তাও সে ওখান থেকে পার পায়নি। আমার প্রশ্ন একটাই, সিপিএম এতদিন কোথায় ছিল? শাহজাহানের সূত্রপাত তো সিপিএম এর থেকে। যাই হোক, আমি ছেড়ে দিলাম, মীনাক্ষী অনেক ছোট মেয়ে, সে নতুন করে শুরু করার চেষ্টা করছে, অল দ্য বেস্ট টু হার। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রত্যেকবার আমি যদি ধরেও নিই যে আমি হাইকোর্টের সঙ্গে তর্কে যাচ্ছি না, তবে হাইকোর্ট নিজেই চমকে গেল যে পুরো সন্দেশখালী 144। তো তারপরে তাদের মাঝরাত্রে তাদের মনে পড়ে যে না কিছু কিছু জায়গায় দেওয়া উচিত। কিন্তু লকেটদের যেখানে আটকেছে বা মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দাকে যেখানে আটকেছে, সেখানে কিন্তু 144 ছিল না। শুভেন্দু দাকে ঢোকার জন্য হাইকোর্ট, তার আবার কাউন্টার হাইকোর্ট অর্ডার নিয়ে ওখানে ঢুকতে হলো, মানে প্রচুর কাঠখড় পুড়িয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু অনায়াসে তোমরা একটু আগে দেখালে একটা প্রতিবেদন, যেখানে নাকি নৌকো করে ফ্ল্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে সন্দেশখালী, তাদের বিশাল বড় মিটিং থাকার কথা, ইন 144 মাইন্ড ইউ। আমার ভেরি স্ট্রেট কোশ্চেন, যদি 144 থাকুক না থাকুক, তৃণমূলরা যাচ্ছে কি করতে এখন? যখন যাবার কথা ছিল তখন তো যেতে পারলো না। আজকে শাহজাহান, এখন নাকি সিরাজ, আরও সব কারা সব বেরোচ্ছে, দুজন হেঞ্চম্যান তাদের। তো তাহলে এতদিন তাদের মাথায় জাগেনি কেন? অনির্বাণ বলছে সে নাকি সন্দেশখালীর লোকজনকে চেনে না, না চেনারই কথা, অনেক ছোট নেতা, যদি আমি ওকে নেতার ক্যাটাগরিতে রাখি। কুণাল সরকার, কুণাল ঘোষটা আবার বলছে মুখ খোলো, আমি দেখতে চাই তোমাদের আমি চিনতে পারি কিনা। দিস ইজ দেয়ার লেভেল। সেটা এই প্রথম কোন রাজনৈতিক দলের নেতা, তাও আবার রাজ্য সম্পাদক, তিনি ধর্ষিতাদের মুখ দেখতে চাইলেন, ধর্ষিতাদের মুখ দেখতে চাইলেন। হ্যাঁ, ঠিক আছে, ধর্ষিতাদের মুখ দেখতে চেয়েছে, ওদের কোন কাউন্সিলর বলেছে রেপের ফুটেজ চাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এদের আমি যে ইগনোর করতে চাই, মাননীয়া কেন স্টেপ নেয়নি? কেন তার দলের নেতারা এই ধরনের কমেন্ট করবে? কেন তার দলের নেতারা, সোকল নেতারা, তাদের সিস্টেম্যাটিক্যালি সন্দেশখালীকে লুট করবে, মারবে, রেপ করবে, ক্ষেত নষ্ট করে দেবে এবং লাগাতারভাবে পৈতৃক সম্পত্তি ওখানে বজায় করে রাখবে, একেবারে ফ্লারিশিং পৈতৃক সম্পত্তি। তুমি দেখো ছোট ছোট জিনিস, আজকে এইটুকু ক্ষেত, তাদের শুধু মাথা গোঁজার জায়গাটুকু পর্যন্ত এই গরিব মানুষদের নেই। তারা বলছে এসে পাকা ধান হয়ে আছে, সেইখানে নোনা জল ঢুকিয়ে সারা বছরের খাটুনি নষ্ট করে দিচ্ছে, তাদের বিন্দু মাত্র মন নেই, অথচ তারা এখানে পৈতৃক সম্পত্তি সাজাতে বসেছে। আমি পার্থবাবুর কাছে আসবো আজকে, যেহেতু আজকের ঘটনাটা একেবারে টাটকা, মানে গোটা দিন আজকে মীনাক্ষী মুখার্জি ঢোকবার চেষ্টা করেছেন। একদিকে আমাদেরকে টেলিভিশনে দেখাতে হয়েছে, আমরা দেখাতে বাধ্য, পার্থবাবু কিছু করবার নেই, তার কারণ গল্পটা অন্যরকম হলে অন্য কিছুই দেখাতাম, যা ঘটছে সেটা তো এইরকম। এরপরে রাজ্যের ডিজি এডিজি যতই আমাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার ইলে জার্নালিজমের অভিযোগ করুন না কেন, কি করে বুঝবো বলুন? মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন র্যাফের যারা ডিউটি করছে গায়ে পোশাক আছে, লেভেল নেই কেন, নামের ট্যাগ নেই, আদৌ র্যাফ না কাউকে সাজিয়ে এনেছে জানি না, এর আগে তো চটি পুলিশ বেরিয়েছে কয়েকদিন আগে। মীনাক্ষী মুখার্জি প্রশ্ন করছেন আমার যেতে বাধা কেন, উত্তর নেই। মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন অর্ডারটা কোথায়, দেখাতে পারছেন না। মীনাক্ষী মুখার্জি বলছেন আমি গেলে কি হবে, চুপ। শুধু সেখানেও কিছু বলি, আমার আপনাদের কাজের বিষয়, কিন্তু আমার না বারবার মনে হচ্ছিল, আপনার তো প্রযুক্তির ক্ষেত্রে লোক, আমার বারবার মনে হচ্ছিল এআই ইনভেন্টেড কিছু খড়ের পুতুল পাঠিয়ে দেয়নি তো পুলিশের পোশাক পরিয়ে? আমরা সিরিয়াসলি মনে হচ্ছিল আজ। হ্যাঁ অনির্বাণ, প্রথমত আমি একটা জিনিস বলি যে আপনি খুব যথার্থই আপনার আজকের প্রশ্নবান সেট করেছেন যে তৃণমূলের কেনামাটি কিনা। এর আগে শতরূপা বলছিলেন যে তৃণমূলের জমিদারি কিনা। আমি এই প্রশ্নটা সত্যি আরেকবার আমি বলবো যে সেকেন্ড করতে চাই এই কারণের জন্যেই যে আমি তৃণমূলের একজন সাংসদ ছিলেন, ফলে তিনি বলেছিলেন ভোটে জেতার আগে কৃষ্ণনগরের সাংসদ যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো। আর আমার মনে হলো বহুদিন বাদে, তিনি আজ প্রয়াত, তারপরেও মনে হলো যে ঠিক সেই মেজাজেই ওই শেখ শাহজাহান, সিরাজ অ্যান্ড উত্তম, তারা হচ্ছে যে
কি বলবো যে ফসলা কৃষি জমি সেটা হচ্ছে যে কেটে তাতে নোনা জল ঢুকিয়ে দেবো, যে কাইন্ড অফ পানিশমেন্ট একরকম আমার মনে হচ্ছে কোথাও। এবং একটা কারণের জন্য আমার বারবার মনে হচ্ছে রাত্রির 12টার সময় যদি পিঠে খাওয়ানোর জন্য বা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা যায়, এত পার্টি অন্তঃপ্রাণ, এই যদি হয় সেখানকার অবস্থা, তাহলে এটা জমিদারি ছাড়া আর কি বলা যাবে। ফলে এরকম একটা জমিদারির পরিস্থিতি যদি হয়, সেটা আর যাই হোক গণতন্ত্রের আমি বলবো যে চর্চার কোনো জায়গা সেখানে নেই, এইটুকু পরিষ্কার। এবং এই কারণে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আজকের পার্থভৌমিক এবং সুজিতবাবুরা ঘুরতে পারছেন একটাই কারণের জন্য, তারা মন্ত্রী হন, দলের নেতা হন, তারা গেছেন ওখানে যে প্রতিবাদী মুখ আছে তাদের মুখ বন্ধ করার কৌশল ঠিক করতে। আর বিরোধীরা আজকের মীনাক্ষীরা গেছেন, অন্য বিরোধীরাও যাচ্ছেন, তারা যাচ্ছেন যে এই প্রতিবাদী মানুষের মুখ খোলাতে। অর্থাৎ আজকের মীনাক্ষী যখন যাচ্ছেন, আপনাদের ক্যামেরাতেই দেখতে পাবেন, অনির্বাণ জিজ্ঞেস করছিলেন, তার থেকে খুব বেশি হলে 200 ফুট দূরে যে লঞ্চ ঘাটটা আছে, সেখানে এক দল তৃণমূলের পতাকা নিয়ে মানুষজন, তারা হচ্ছে যে দুই মন্ত্রীর পেছন পেছন যাচ্ছে, ঠিক যেখানে তৃণমূল আমি মীনাক্ষীকে আটকানো হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে 200 ফুট দূরে 200 মিটার দূরে সেখানে হচ্ছে যে মন্ত্রীরা কনভয় নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি এটা যদি অবস্থা হয় তাহলে মানুষের বুঝতে দেরি থাকার কথা না যে আসলে ওটা তৃণমূলের জমিদারি চলছে, ওখানে কোনো শাসন চলে না আইনের। এবং এই কারণের জন্য আমি বলছি যে সন্দেশখালী আজকের কেবলমাত্র একটা দ্বীপের নাম নয়, সন্দেশখালী আসলে একটা রোগের নাম হয়ে গেছে। আমি বললাম এই রোগের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে সন্দেশখালী মডেল বলতে যা বোঝায় শাসকের অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ যেভাবে হচ্ছে জমি লুট থেকে শুরু করে মানুষের বুক বন্ধ করার প্রসেস এবং ভোট লুট করেছেন ওখানকার যারা কি বলবো তৃণমূলের সকল সন্ত্রাসবাদী, আমি বলবো যে যারা এই কাজ করেছেন, সন্ত্রাস মানুষের মধ্যে তৈরি করেছেন। ফলে এই শেখ শাহজাহান, উত্তম হাজরা এদের পোষিত একটা মডেল। আর সেকেন্ড মডেল হচ্ছে আরেকটা, যে এটাও সংক্রমণের আরেক নাম, যে ওখানে এই মেয়েরা গত 14 দিন ধরে যে প্রতিবাদ দেখাচ্ছে ঝাঁটা হাতে লাঠি হাতে, সেটাও হচ্ছে প্রতিবাদের একটা মডেল। এবং এটাও হচ্ছে একটা সংক্রমিত হচ্ছে পশ্চিমবঙ্গের বহু জায়গায়, এবং হবে বলে আমার নিজের বিশ্বাস। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে আজকের হচ্ছে যে সন্দেশখালীতে আমি বলছি শুধুমাত্র বিরোধীদের অধিকার আক্রান্ত, আপনি বলছেন মানুষের অধিকার আক্রান্ত। আমি বলছি 144 ধারা এক একজনের জন্য এক এক রকম, এটা তো ঠিকই, শাসক দলের জন্য 144 নেই, বিরোধীদের জন্য 144 আছে, ফলে বিরোধীদের আটকে রাখতে চাইছে। এর আগে একটা প্রশ্ন উঠছিল, নাকি সম্ভবত শতরূপাই বললেন যে সিপিআইএম বা বামেরা কি করছিল, এই প্রশ্নটা এর আগে তৃণমূলও কয়েকটা চ্যানেলে করেছে। আমি আপনাকে একটা জিনিস বলছি যে 2013 সালে নিরাপদ সর্দার, যাকে হচ্ছে যে মামলা অনুব্রত মণ্ডল শিখিয়ে দিয়েছিলেন না যে গাঁজা কেসে কিভাবে বিরোধীদের আটকাতে হবে, সেই রকম মিথ্যে মামলায় নিরাপদ সর্দারকে ঢুকিয়ে রেখেছেন জেলে। সেই নিরাপদ সর্দার 2013 সালে দুদিন পর পর বিধানসভায় তার রেকর্ডের মিনিটস আছে, সেখানে হচ্ছে সন্দেশখালীতে দর্শন বলছিলেন, রাইট। এবং আমি আপনাকে দ্বিতীয় বলছি যে ওই বিধানসভাতেই দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি, দুজন বাম বিধায়ক, যারা সারদা নারদার এই চুরি নিয়ে তারা উল্লেখ করতে গেছিলেন, তারা বিধানসভার ফ্লোরে প্রহিত হয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এবং সর্বশেষ আমি বলছি যে আগে জানলে কিছু করতে পারতাম, এই ফর্মুলায় যারা বিশ্বাস করেন, আমি বলছি তাদের জন্য যে 2014 সাল থেকে রাজপথে এই ছেলে মেয়েগুলো যাদের চাকরি চুরি গেছে তারা চিৎকার করছে, তারা ছিল আসলে সত্যি সত্যি হুইসেল ব্লোয়ার। ফলে 14, 15, 16, 17 চাকরি চুরি যাচ্ছে সবাই জানতেন, তারপরে দাঁড়িয়ে 22 সালে একজন মন্ত্রী জেলে যাচ্ছেন। ফলে আগে জানলে অনেক কিছু করতাম, এই যুক্তি অন্তত সন্দেশখালীকে রেখে খাটে না। ফলে সবটাই পূর্ব পরিকল্পিত, সবটাই এখনো পর্যন্ত পরিকল্পনা মাফিক চলছে। আসলে সন্দেশখালী একটা মডেল, যে মডেল শাসক ব্যবহার করতে চায়, বিরোধীদের কাছে সন্দেশখালী আর একটা মডেল, সেটা প্রতিবাদের মডেল হয়ে উঠছে। ছোট্ট কথা, পার্থদা খুব সুন্দর একটা তথ্য তুললেন, আগে জানলে তথ্য। এটা আগে জানলে এটা আমি লেবেল করে বলতে চাই, তার কারণ মাননীয় থেকে বলে আগে যদি জানতাম যে ওরা চোর ছিল তাহলে আমি ওদের টিকিটই দিতাম না, আগে যদি জানতাম চোর ছিল তাহলে আমি ওদের মন্ত্রী করতাম না, আগে যদি জানতাম তাহলে আমি ওদের পাশে দাঁড়াতাম। কিন্তু উনি আজও জানতেই পারলেন না বেচারা যে বালু চোর, অনুব্রত তো এখনো বীর হয়ে আছে, পার্থদা আদৌ চুরি করেছে কিনা, ওটা তো ওর গার্লফ্রেন্ডের বাড়িতে পাওয়া গেছে, সে তো আর পার্টির কেউ নয়। মাননীয় এইটা আগে জানলাম তথ্যটা আজও চালিয়ে যাচ্ছে, উনি এখনো সন্দেশখালী নিয়ে কিছু জানতেই পারলেন না। আই ফিল ব্যাড। আসলে জেগে ঘুমালে জানা যায় না। আমি উদাহরণ দিচ্ছি, চান না সূর্যোদয়ের পরে কিছুক্ষণ পর আর সূর্যাস্তের কিছুক্ষণ আগে জানাজানি কেমন বদলে যায়। অনির্বাণ, আপনি হাত তুলেছেন তো, আমি আপনার জন্য আরো বেশি করে শোনাচ্ছি এটা। আজ সন্দেশখালীতে যারা গেছিলেন, আমি 3 জনের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। সুজিত বসু, পার্থ ভৌমিক, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। একেবারে সকাল সকাল আমাদের প্রতিনিধিরা জিজ্ঞাসা করেছিলেন শাহজাহানের গ্রেফতারির কি হবে। 3 জনের আলাদা আলাদা উত্তর, একবার শুনুন আপনারা।
শাহজাহানের বিরুদ্ধে মানুষ যে অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অবধি জমা পড়েছে? না, সেটা এখনো না। এখানে 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 কেউ বলছে না। এখানে এখানে কেউ না বললে আমি জোর করে কেন না মানবো? এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম। এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো না? গ্রামবাসীদের মুখে শাহজাহান ভাইয়ের কোনো মানুষের কাছে গেছি, তার বিরুদ্ধে ক্ষোভ দেখায়নি। আমি সাধারণ মানুষকে আমি পুলিশ না নিয়ে আপনাদের সঙ্গে গেছি, সেখানেও তো বলেননি। ভয় পেয়ে মিডিয়াতে বলছেন আমরা ঘরের ছেলে, আমাদের ভোটার, আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, সে ভালোবেসে বলুক ক্ষোভে বলুক সেটাও বলতে পারেননি, তাহলে আমি কি বলবো? অপরাধ আছে। আমি আমার পিসিআর এর সহকর্মীদের অনুরোধ করব, তিনজনের মধ্যে থেকে ফিল্টার করছি। 2 নম্বর পার্থ ভৌমিক ওনার বক্তব্যটা আরেকবার শোনানোর পরে জাস্ট ফ্রিজ করে দিতে, তারপরে দিনের শেষটা শোনাবো। 2 নম্বরটা শুধু আলাদা করে শোনানো সম্ভব না হলে সুজিত বসুর জন্য আমার সত্যি একটা সমবেদনা আছে। সুজিত বসু শাহজাহানের রিগিংয়ে হেরেছেন। সুজিত বসু আজ শাহজাহানের জন্য ব্যাট করতে গেছে, ফলে সুজিত বসুর জন্য আমি ফিল করি। আমাকে যদি আপনারা বলেন আমি এক পেশে, তাহলে আমি এক পেশে। আমার এদের সবার মধ্যে মনে হচ্ছে সুজিত বসুর দুঃখ সব থেকে বেশি। সো সুজিত বসু সবার আগে, তারপরে পার্থ ভৌমিক মাফ করবেন, সুকুমার বাবুর বক্তব্য না শোনালেও চলবে। পার্থ ভৌমিককে গিয়ে ফ্রিজ করবো। তারপর কি হলো আপনাদের তারপর দেখাচ্ছি। আগে এটা শাহজাহানের বিরুদ্ধে মানুষ যে অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অবধি জমা পড়েছে? না, সেটা এখনো না। এখানে 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 কেউ বলছে না। এখানে এখানে কেউ না বললে আমি জোর করে কেন না মানবো? এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম। এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো না? এখানে কেউ বলছে না, শিবু হাজরা নাম বলছে, আমি কি জোর করে বলবো না? কিন্তু তো কেউ শিবু হাজরা ছাড়া কারোর নাম বলছে না, আমি কি জোর করে শাহজাহানের নাম বলবো? বারবার জিজ্ঞাসা করছেন পার্থ ভৌমিক। অনির্বাণ শুনেছেন নিশ্চয়ই, সুমন্তবাবু শুনলেন তো? এবার দেখুন, শাহজাহানের নাম যখন বললেন স্থানীয় মানুষরাই, তখন এই পার্থবাবুর চেহারাটা কিরকম আমূল বদলে গেল। আমি বললাম না একটু আগে, পার্থবাবু এআই জেনারেটেড খড়ের পুতুলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে কিনা? আমার পার্থবাবুকে দেখে মনে হচ্ছিল সকালের পার্থভৌমিক আর বিকেলের পার্থভৌমিক এক লোক কিনা, ওই একই রকম পাঞ্জাবি পরে অন্য লোককে পাঠিয়ে দিয়েছে কিনা। একবার দেখুন, কেন বলছি এত কথা আপনারা বুঝতে পারবেন। শুনুন, দেখুন সদরুপাধি দেখুন। অভিযোগ ছেলেকে রাত 2টোর সময় নিয়ে যেত, মিটিং করবে, সব সময় মিটিং, খাওয়া দাওয়া বাদ দিয়ে মিটিং। আর আমি ছুটে বেরোতাম, মা হলে কি হয়, ও বাবা যাসনি, বলে না আমার যদি না যাই তাহলে আমাদেরকে সকাল হলে কোদালের বাঁট খেতে হবে। কোদালের বাঁট খেতে হবে। তার বউকে নিয়ে যাবে, তার স্বামীর কাছে খুলে বলতে পারবে না, কেননা তার তো ঘৃণাবোধ আছে, সে তো লাঠি নিয়ে ছুটবে মারতে। দেখো, দুটো জিনিস হয়, একদল লোক আসে, এসে উস্কা কিছু করে না। উস্কানি বাবা, আমি কি বলছি শোনো না, আরে আমি কি বলছি কি বলছেন পার্থবাবু? উস্কে দিয়েছে? কারা উস্কে দিয়েছে আপনাদেরকে? অর্থাৎ হয় বলবো জানতাম না, আর যখন জানলাম তখন বলবো কি উস্কে দিয়েছে। এর মাঝামাঝি তৃণমূল কংগ্রেসের জন্য যেটা আছে সেটা গোটা সন্দেশখালির জমিটা একা বিচরণ করবার মনে হচ্ছে পুরনো দিনের রাজাদের মৃগয়া ক্ষেত্র। সুমন্তবাবু, আপনি জানি আপনি বলতে চাইছেন, আমি আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি সুজিত বসুর কথা বলছিলাম। আমি এই মুহূর্তে তার থেকেও বেশি সমব্যথী অধীর রঞ্জন চৌধুরী এবং তার সহকর্মীদের জন্য। তেমনই একজন বসে আছেন আমার সঙ্গে, সুমন রায় চৌধুরী। গতকাল এইসবের মাঝখানে জয়রাম রমেশ আবার তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চেয়েছেন। অধীরবাবু আজকে ততোধিক দৃঢ়তার সঙ্গে বলেছেন আমরা কিছুতেই তৃণমূলের হাত ধরতে চাই না, আমি বামেদের সঙ্গে চলতে চাই। গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবী, লন্ডনের রাস্তাতে যখন সন্দেশখালী নিয়ে বিক্ষোভ হচ্ছে, তখন জয়রাম রমেশরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে চাইছেন। অধীর চৌধুরীকে ফিরে আসতে হচ্ছে, তখনও ধরতে চাইছেন। সুমন রায়চৌধুরী, আমার স্পষ্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে যে অবস্থায় কংগ্রেস ভেঙেছিলেন,
আপনাদের এই মুহূর্তের অবস্থা কি তার থেকেও করুন? করুন হবে কেন? আমরা একটি রাজনৈতিক দল, রাজনীতি আমরা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের, এই দুর্বৃত্তদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলনে আমরা থাকবো না, কোনো সখ্য থাকবে না। আজকে রিপাবলিক বাংলা ব্রেকিং নিউজ দেখিয়েছেন মাননীয় অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আজকে দুপুরবেলা। এরপরে মনে হয় অনির্বাণ এই নিয়ে তোমার আর নতুন করে প্রশ্ন তোলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। এটা অধীরদা আজকে দুপুরবেলা যেটা বলেছেন, এটা শুধু অধীরদার নয়, অধীরদা এবং জাতীয় কংগ্রেসের অনুগামী হাজার হাজার কংগ্রেস কর্মীদের মনের কথা আজ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলে দিয়েছেন, যেটা আপনার চ্যানেল রিপাবলিক বাংলাও ব্রেকিং করেছেন। সেই জন্য এই বিষয়ে নতুন সুমনবাবু আমার একটা বক্তব্য আছে, সুমনবাবু আমার একটা বক্তব্য আছে, একটু মন দিয়ে শুনবেন প্লিজ, একটু মন দিয়ে শুনবেন। আমার একটা বক্তব্য আছে। দেখুন, জয়রাম রমেশ কি, কেন, কিভাবে অনেকে ভুলে যায়। আমার স্মৃতিশক্তি আমার সব থেকে বড় শত্রু, আপনাদের কিনা জানি না। আমি না ওই বিটি ব্রিঞ্জেলের বীজ বিক্রি করতে আসা জয়রাম রমেশের মুখটা ভুলিনি। এই লোকগুলো যখন কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে দেশ বাঁচানোর জন্য ছুতোয় নাতায় যে কোনো অজুহাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ফেরিওয়ালা সেজে গোটা দেশে ঘুরে বেরিয়েছিলেন, ফেরিওয়ালার বেশে গোটা দেশে ঘুরে বেরিয়েছিলেন, কৃষকদের কাছে কাছে গিয়ে বোঝানোর বিটি ব্রিঞ্জেলের বীজ বিক্রি করবার জন্য ফেরিওয়ালা সেজে গোটা দেশে ঘুরেছিলেন। তখন পার্থবাবুরা হাত ছেড়ে দিয়েছেন। একটাই উদ্দেশ্য, কৃষকদের উনি বুঝিয়ে ছাড়বেন এই বীজটা নিন, ভালো পারেননি গেলাতে সেটা অন্য কথা। কিন্তু আজকে আমি কেন বলছি এই কথাটা, কৃষক বন্ধু বলে যারা ঢাক পারে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যে আসলে কত বড় কৃষক বিরোধী। সন্দেশখালীতে লোকের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি বানিয়ে দিচ্ছে, সেই লোকগুলো দুঃখ যন্ত্রণা চোখের জল এদের কাছে কোনো আবেদন রাখে না। দুটো সিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ঘুরছে সুমনবাবু। এদেরকে সন্দেশখালীতে অন্তত অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে একবার আসতে বলুন না, আপনারা দেখে জানে সে কি হচ্ছে। এক মিনিট শত্রুপা, আমি উত্তর দেবো প্লিজ, বলুন প্লিজ। হ্যাঁ, আপনি অধীর রঞ্জন চৌধুরীর আন্দোলন সিরিয়ালি আপনারা দেখেছেন। বাংলার মাটিতে নিপীড়িত, নিষ্পেষিত, পায়ের তলায় পিষিয়ে দেওয়া জনগণের পাশে দাঁড়াতে দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীকে। প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয় নেতা, কার কি স্ট্যান্ড আছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়ন, তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সারা বাংলার কংগ্রেস কর্মীরা এক হয়ে লড়বে। আর আজ দুপুরে যেটা আপনারা ব্রেকিং নিউজ দেখিয়েছেন, এটাই বাংলার কংগ্রেস কর্মীদের মনের কথা, যেটা সন্দেশখালী মানুষের মনের কথা, সন্দেশখালী মানুষের মনের কথা। এবার আমি সুমন্ত বাবুর কাছে যাবো, তার আগে ছত্রপতি এক মিনিট, সুমন্ত বাবুর কাছে যাবো। সন্দেশখালীর মানুষের মনের কথা শুনুন, তারা বলতে গেলে কি উত্তর আসছে সেটা শুনুন। আরেকবার পার্থভৌমিক আবার শুনতে গেলেন, ওই কিছুক্ষণ আগে সকালবেলা বলেছিলেন না, কেউ তো বলছে না, কেউ তো বলছে না, যখন বলছে তখন কি বলছেন। আরেকবার শুনুন পার্থভৌমিকের বক্তব্য। বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে নিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যাবে ঠিকঠাক। আমরা নিরাপত্তা দেবে কি আমাদের? ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলছি। সুমন্তবাবু, আমি চোখের সামনে মেহের আলী দেখতে পাচ্ছি, সব ঝুটা হয়, উন্মাদের মতো চিৎকার করে বেড়াচ্ছে, চোখের সামনে মানুষ শাহজাহানের নাম বলছে, সকালবেলা বলছিল কেউ বলছে না। রাজ্যের একজন মন্ত্রী, আমার বলতে খারাপ লাগছে, পার্থবাবু থিয়েটার করেন, রামকৃষ্ণদেবের ভাষায় লোকশিক্ষার কাজ করেন, লোকের সামনে মিথ্যে বলছেন শিখিয়ে দিচ্ছে, আর মহিলারা ফেটে পড়ছেন। সুমন্তবাবু, হ্যাঁ না, এতক্ষণ কথাটা শুনছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাসকের দম্ভ শুনতে পেলাম অনির্বাণের গলায়। ভাল লাগছে এটা। 34 বছরের শাসন তো কিছুটা অংশ হলেও দেখেছি।
তো ফলে শাসকের দম্ভ কীরকম হয় সেটা দেখছি, এবং তারপরে শাসক যখন চলে যায়, যখন শাসন ব্যবস্থা চলে যায়, তখন সেই দম্ভ কীরকম মিনমিনে হয়ে যায় সেটাও দেখেছি। আমি এখনও এই স্টুডিওতেই বসে রইলাম, একটা সময় আমি এই অনির্বাণ বাবুর মিনমিনে গলা শুনতে চাই, দেবদূতের মতো গলা শুনতে চাই, যেরকম এখন বামেরা দেবদূতের মতো থাকে। অনির্বাণ, আমার না একটা ছোট্ট গল্প মনে পড়লো, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প বলে, এই পার্থবাবুর কথাটা দেখে। ক্লাস 11-এ যখন পড়তাম, যার কাছে টিউশন পড়তাম ফিজিক্সে, তিনি খুব কড়া ধরনের লোক ছিলেন এবং খুব ভয় পেতাম আমরা। তো আমাদের জেনারেলি স্যার খুব হাই স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলেন, এবং সেই জন্য প্রথমে কী হয়তো হ্যালিডেরেজনিক, ইরোডভ, এখান থেকে অঙ্কগুলো করাতেন। এবার প্রশ্নটা হচ্ছে, সবসময় অঙ্কগুলো তো হতো না, তো এবারে পারতাম না। তো স্যার মাঝে মাঝে বলতেন কি, আরে তোমরা এটা পারলে না, এটা তো আমার রঘুও পারবে। রঘু মানে হচ্ছে স্যারের পোষ্য সারমেয়। তো এটা স্যার আমাদের কোনো খারাপভাবে বলতেন না, কিন্তু সন্তান সম রঘুর ওই ক্ষুদ্রতম বুদ্ধিতেও কেন যদি এই অঙ্কটা হয়ে যেতে পারে, এরা কেন পারছে না, স্যারের ভাবনাটা এমনিই ছিল। তো আমাদের মধ্যে একটা তেঁদোড় ছেলে ছিল আর কি, ঠিক আছে। সেই তেঁদোড় ছেলেটি একদিন প্রশ্ন করে বসলো, ঠিক আছে স্যার, ডাকুন রঘুকে, দেখুন অঙ্কটা করা যায় কিনা। তো অ্যাকচুয়ালি স্যার যদি দেখে থাকেন, স্যার কিছু মনে করবেন না, আপনার ওই অংশটা আজকে মনে পড়লো, কারণ আজকে পার্থবাবুকে দেখে আমার সেটাই মনে হলো। সকালবেলায় বললেন যে শেখ শাহজাহান, বিকেলবেলায় যখন শাহজাহানের গল্প শুনতেন তখন ওই পড়ে গেল। ঠিক যেমন অভিষেক বলেছিলেন, কেউ যদি দুর্নীতি করে আমার কাছে এসে বলবেন, পুলিশকে তিনি বলেছিলেন দুর্নীতি করলে কপালে গুলি করবেন। আজকে সেই অভিষেক জিজ্ঞেস করছেন যে কে শাহজাহান কি করেছে। তো এটার পরিপ্রেক্ষিতে জানো তো অনির্বাণ, আমার একটা প্রশ্ন মনে হচ্ছে যে এই একটা মনে হয় যে এটার চেয়েও বেশি ভয়াবহ যেটা হচ্ছে, যখন কালকে দেখছি যে এই রাজীব কুমার কিংবা সুপ্রতিম সরকারের মতো মানুষেরা এই যে যখন যাচ্ছেন এইরকম করে সবাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন আইনের তুলে নেওয়া। আমার একটা প্রশ্ন জাগে, কয়েকদিন আগে তো এই 12th ফেল বলে সিনেমাটা দেখলাম মনোজ শর্মার সেই লড়াইয়ের কাহিনী। আচ্ছা, মনোজ শর্মা কি পশ্চিমবঙ্গে এলেও কি এরকম রাজীব কুমারের মতো করতেন? হয়তো করতেন। কেন বলছি, কারণ অ্যাকচুয়ালি আমরা শুধু ওই লড়াইটা দেখি ব্যক্তিগত স্তরে, দে আর আ পার্ট অফ দ্য সিস্টেম, এবং এই জন্য এই যে সিস্টেমটা থেকেও কিন্তু অনেক বিরুদ্ধে কাজ করা যায়, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু তারা তো করছেন না কারণ তারা বশংবোধ হয়ে গেছেন সিস্টেমে, শাসকের বশংবোধ হয়ে গেছেন। এর পরিপ্রেক্ষিতে কেউ যদি জিজ্ঞেস করে যে আদৌ এটা কেনা জমিদারি কিনা, এটা প্রশ্ন করার জায়গা আছে। এটা তো ওদের কেনা জমিদারি বস, এটা ওদের পুরো কেনা জমিদারি, ওরাই এরকম করে চালাবে, যেভাবে ওরকম করে চালাচ্ছে, যেভাবে এতগুলো লোক ঢুকছে। আমি এখন খুব ভালো লাগলো যে অন্তত অনির্বাণ বলেছে ওরা পিকনিক করতে যাচ্ছে না, বলাই যেতে পারতো ওরা পিকনিক করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি পয়েন্টটা হচ্ছে না, এইটা আমি শ্লেষ দিয়ে বললাম, একটু রেখে ঢেকে বললাম, কিন্তু এটা শ্লেষের জায়গা নয়। এটা খুব খুব বাজে লাগছে, খারাপ লাগছে। মানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন যে পিকনিকে যাচ্ছে। অনির্বাণ কোনো উত্তর আছে? না, আমি বলতে পারতাম, আমি যে গোমূত্র খাই না, যার ফলে ওরকম উদ্ভট কথা। আমি গোমূত্র খাই নাকি? এক সেকেন্ড, আপনি কি কথা বলতে চাইছেন? আমি গোমূত্র খাই? না, আপনি কি খান? তাহলে আপনি কি খান? না, আপনি যখন বললেন এই কথাটা, আমি আপনাকে গোমূত্র খাই নাকি? আপনাদের নেতারা করোনার সময় গোমূত্র খাওয়াচ্ছিলেন রাস্তায়, দেখেন আপনাদের গোমূত্র খায়। আপনাদের নেতারা করোনার সময় বলেছেন আমি কি বিজেপির হয়ে কথা বলছি? আমি একটা পক্ষে নিয়ে না, আপনি আমাকে ফার্স্টে কথা বলুন আমি গোমূত্র খাই কিনা। আপনি কে বললেন? আপনাকে কে বললো যে আমি গোমূত্র খাই? কিংবা যদি আমি গোমূত্র খেয়েও থাকি, দাঁড়ান, যদি গোমূত্র খেয়েও থাকি, লিসেন টু মি, যদি গোমূত্র খেয়েও থাকি, সেটা এখানে শুনে আসছে কেন? না, আপনি তো ওনার কথা পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছিলেন অনির্বাণ। আপনি তো ওনার কথা পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছিলেন, সেটার জন্য আপনারা রেপ হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য আপনারা দায় করাচ্ছেন যে বিজেপি আর এসে আপনি পরিষ্কার বলুন, ওরা পিকনিক করতে যাচ্ছিল, পিকনিক করতে যাচ্ছিল, আপনি পরিষ্কার বলুন ওরা পিকনিক করতে যাচ্ছিল কি যাচ্ছিল? আপনি পরিষ্কার বলুন যে আমার একটা অবজারভেশন আছে, আমরা অনির্বাণের কাছে উত্তর নেই, বুঝলাম। আপনি তো ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন, ধর্ষণের পক্ষেও বলতে পারছেন না, বিপক্ষেও বলতে পারছেন না, শাহজাহানকে সমর্থন করতে পারছেন না। করুণ অবস্থা আপনাদের মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করছেন। আর পার্থ ভৌমিক আজকে গিয়ে, আমি জানি না মানুষ যে পাপ করেনি তার জন্য ক্ষমা চায় কিনা, পার্থ ভৌমিক চাইলেন। দেখুন কি বললেন সন্দেশখালীর মানুষকে, আবার শুনুন।
ছিল তাদের সেই জমি কোনো সমস্যা হবে না বলে গিয়েছিলাম আগের দিন। মন্ত্রীরা সুজিত দা, পার্থদা দুজনেই এসছেন আপনাদের কাছে। মন্ত্রীরা বলছে এখন হচ্ছে 1 মাস সময় দাও, আমরা এগুলোকে ঠিক করতে পারবে মন্ত্রীরা? পারবে না, না সন্তুষ্ট নয় আমি, এত তো কোনোদিনই সন্তুষ্ট হতে পারবো না। সেটাই তো, এই সামনে ইলেকশন ভোট, ওই জন্য আগের বারে তো ভোটগুলো ওরা নিয়ে নিল। উত্তম মোস্তান আর ওই শেখ শাহজাহান, এরা যে দেশের কি করছে এটা তোমরা না থাকলে এই দেশে বুঝতে পারবে না। মায়েদের কি কামাচ্ছে, আমি ছেলে বাড়িতে রাখিনি, ওই মায়েদের ভয়ে রাখিনি। আমার জায়গা আমি ইট ফেলছি, আমার জায়গা ঘর বাঁধতে দিচ্ছে না, আর রাস্তা পুরো মেন রাস্তা পুরো ঘেরা দিচ্ছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। আমার জমি ভিটে দখল করে দিচ্ছে, ঘরে ঘর বাঁধতে দিচ্ছে না। নেতারা গবুর রায় থেকে এইসব করতে, সিকিমেতে টিএমসি আসছে। আমি কত নেতা মন্ত্রীকে জানাইছি, নেতাদের জানাইছি, নেতারা শুধু এক কথায় ক্ষমা চেয়েও সন্দেশখালীতে অবাঞ্ছিত তৃণমূল। কিন্তু কেন? আমার একটা মিলের কথা মনে পড়লো, যা গেছে তা যাক, মনে পড়ে পার্থ রাইটার্সে দাঁড়িয়ে তখনও নবান্নে আসেননি, যা গেছে তা যাক সারদার পর বলেছিলেন। চাপা দিয়েছিলেন কে? রাজীব কুমার, সব থেকে বড় অভিযোগ তার বিরুদ্ধে। এবার পার্থ ভৌমিকরা সর্বস্ব চলে যাওয়ার পর মানুষের কাছে গিয়ে বলছেন ক্ষমা করে দিন। কোনটা ক্ষমা করবেন? ধর্ষণ, গণধর্ষণ, একমাত্র সম্বল কেড়ে নেওয়া। 10 সেকেন্ড। এই যে তৃণমূলের মতন আপাদমস্তক মিথ্যেবাদী দল, তার আবার ল্যাজকাটার নেতারা ঝাঁটা পেটিয়ে বের করে দিয়েছিল সন্দেশখালী থেকে মানুষ, তাতে তাদের শিক্ষা হয়নি, আবার গেছে আরো মিথ্যে কথা বলছে। আর আমি তো অবাক হয়ে গেলাম শুনে যে নিরাপত্তা সরকার নাকি জানতো, 2013 এসে জানতো, সে কিছু করলো না। অনির্বাণ, ইতিহাস সাক্ষী আছে যে যখন প্রেসকে অ্যাটাক করে না, তখন কিন্তু সেই লিডিং মানে পার্টি ইন পাওয়ারের অবস্থা শেষ। এবং তোমার প্রশ্নের আসল উত্তর সন্দেশখালীর মানুষ দিয়েছে। তারা যেভাবে শুভেন্দু অধিকারীকে মাননীয় লিডার অফ অপোজিশন, সাধারণ মানুষ কি বলছেন সতেরোবার সেটা একটু শুনে নি। আমি প্রশ্ন করেছিলাম এই ছবিগুলো দেখে আমি প্রশ্ন করেছিলাম সন্দেশখালীতে আসলে অবাঞ্ছিত কি তৃণমূলই? মানুষের রায় দেখে নেব। ফেসবুক থেকে শুরু করি। ফেসবুকে 91% মানুষ বলছেন হ্যাঁ সন্দেশখালীতে তৃণমূলই আসলে অবাঞ্ছিত, বাকিরা নন। 9% অন্য কথা বলছেন। এক্সট্যান্ডেলে পরিসংখ্যানে 78% মানুষ বলছেন সন্দেশখালীতে তৃণমূলই আসলে অবাঞ্ছিত, না বলছেন 22%। সর্বশেষ ইউটিউবের পরিসংখ্যান, শেষ 2 ঘন্টা বা 3 ঘন্টায় 24,000 মানুষ, 3 ঘন্টায় 24,000 মানুষ পরিসংখ্যানে অর্থাৎ তাদের মতামত দিয়েছেন সন্দেশখালীতে তৃণমূলই আসলে অবাঞ্ছিত মনে করছেন ইউটিউবের 95% মানুষ। আর ঠিক এখানে দাঁড়িয়েই সন্দেশখালীতে একেবারে পৈতৃক সম্পত্তিতে পা দেওয়ার কায়দায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে, আরামে ঘুরছে, মেজাজে ঘুরছে। তবে ঘুরতে ঘুরতেই সূর্যাস্তের কাছাকাছি সময়ে এসে নেতাদের মেজাজ ভঙ্গ হচ্ছে, কারণ মানুষ প্রশ্ন তুলছে শাহজাহান কোথায়, ঠিক সূর্যাস্তের সময়। বুঝতে পারছেন কিছু মাননীয়া? সূর্যাস্তের সময় হলো। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।